বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা, ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে। জানাবো গোপালগঞ্জের সহিংসতা, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া এবং সর্বশেষ জানাবো হাসিনার কারণে পুরো গোপালগঞ্জ আতঙ্কে, রাত হলেই ঘর ছাড়া গ্রামের পুরুষরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের নেতাদের আশ্রয় প্রসঙ্গে মমতা, ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে। ভারত সরকারের প্রচ্ছন্ন মদদে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি এবং দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতে ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া এবং বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে। আমি কি না বলেছি, আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন। মমতা আরও বলেন, অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে, ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু আমরা তো কিছু বলিনি। মমতা বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি? মমতা বলেন, 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়। এখন হয়তো আসতে পারবে না। মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে রিপোর্ট করে দেয়া হবে। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম। মমতা ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে, ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। বৃহস্পতিবার নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করার সময় বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হন। এর আগে তিনি রাজপথে মিছিল করে ঘোষণা করেছেন হেনস্থা তিনি মানবেন না। মমতা এদিন আবাসন প্রকল্প নিয়ে বলেন, কলকাতায় একটা মাথা গোঁজা ঠাঁই করার ইচ্ছে থাকে অনেকেরই, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না, মূলত আর্থিক কারণে। বাস্তবে স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না বিপুল দামের জন্য। তবে এবার বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে সরকার, সেটাও আবার নিউ টাউনে। গোপালগঞ্জের সহিংসতা, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া। গত 16 জুলাই গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে গোপালগঞ্জ। রয়টার্স, বাংলাদেশের যুব সমাবেশের সহিংসতা, 4 জন নিহত, এই শিরোনামে রয়টার্স তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিবৃতি তুলে ধরেছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি শান্তিপূর্ণ সমাবেশ বানচালের উদ্দেশ্যে পুলিশ, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠন হামলা চালায়। এতে 4 জনের প্রাণহানি হয়। আল জাজিরা, হাসিনাপন্থী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত অন্তত 3। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপির একটি সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা চালায় আওয়ামী লীগের সমর্থকরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচালে লাঠি হাতে পুলিশের ওপর হামলা চালায় হাসিনাপন্থীরা এবং গাড়িতে আগুন দেওয়া হয়। অ্যাসোসিয়েটেড প্রেস, বাংলাদেশি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সংঘর্ষে নিহত অন্তত 4। এপির প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার পৈতৃক নিবাস এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 4 জন নিহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে কারফিউ জারি করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে এই ঘটনা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। ডয়চে ভেলে, পুলিশের সঙ্গে হাসিনার সমর্থকদের সংঘর্ষে নিহত 4। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই শহীদদের স্মরণে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি গোপালগঞ্জে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে। হাসিনাপন্থীদের লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা এবং তাদের যানবাহনে আগুন দিতে দেখা যায়। প্রতিবেদনে ইউনূস সরকারের অধীনে অস্থিরতার বিষয়টি উল্লেখ করে বলা হয়,
হাসিনা পতনের 11 মাস পরেও ইউনূস নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ অস্থিরতার মুখোমুখি হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া, শেখ হাসিনার সমর্থকদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ, সহিংসতার সূত্রপাত কি? এই প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি গোপালগঞ্জে সমাবেশের ঘোষণা দেওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ বানচাল করতে আওয়ামী লীগের কর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে এবং এ সময় তারা সরকারি গাড়িতে আগুন দেয়। নিউজ 18 গোপালগঞ্জ সহিংসতা, সংঘর্ষের তদন্ত এবং বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী দল পাঠাতে চায় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ICRF। এই প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির সদস্যদের দ্বারা পরিচালিত বাংলাদেশের গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনা শীঘ্রই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে পারে, কারণ যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ গবেষণা ফাউন্ডেশন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়ে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। সেই চিঠিতে জাতিসংঘের নেতৃত্বে একটি তথ্য অনুসন্ধানকারী মিশনের দাবিও জানানো হয়। গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে। এই সহিংসতার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। হাসিনার কারণে পুরো গোপালগঞ্জ আতঙ্কে, রাত হলে ঘর ছাড়া গ্রামের পুরুষরা। বেলা 11:30। গোপালগঞ্জ লাগোয়া গ্রামের একটি বাড়ির সদর দরজায় 4 যুবকের আড্ডা। গল্পের বিষয় জেলায় চলমান কারফিউ। কাছে গিয়ে জানা যায় তাদের ভয় আতঙ্কের কথাও। আড্ডারত যুবকরা জানান, বাড়িতে একজন পুরুষও রাতে থাকেন না। তাদের দাবি, কোনো অপরাধ না করা সত্ত্বেও পুলিশ বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যাচ্ছে, তাই নিরাপদ আশ্রয় নিয়ে বাড়ির বাইরে অবস্থান করতে হয়। জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জ পদযাত্রা এবং সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার জেরে জেলা প্রশাসনের জারি করা চলমান কারফিউতে শহরের পাশাপাশি গ্রামেও স্থবিরতা নেমে এসেছে। শুক্রবার গোপালগঞ্জ সদর ও আশেপাশের কয়েকটি গ্রামে ঘুরে জানা যায়, পুরুষরা রাত হলেই বাইরে অবস্থান করেন। পুলিশের গ্রেপ্তার এড়াতে তাদের বাইরে অবস্থান করতে হয়। কেউ কেউ দিনেও বাড়ি থাকেন না, আশেপাশের অন্য গ্রামে গিয়ে অবস্থান করেন। গ্রামবাসীর দাবি, ঘটনার দিন গোপালগঞ্জ শহরে কেউ না গেলেও রাতের বেলা পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তাই তারা বাড়িতে থাকছেন না। ফলে বাড়িতে অবস্থান করা নারী ও শিশুরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোপালগঞ্জ শহর সংলগ্ন ঘোষের চর গ্রামের মামুন শেখ ও আক্কাস মোল্লা মানবজমিনকে বলেন, আমাদের গ্রামের একটা পুরুষও বাড়িতে থাকতে পারছে না। সবসময় মহিলারা ভয়ে এবং আতঙ্কে থাকছে কখন কাকে তুলে নিয়ে যায়। ওই এলাকার বাবু নামে এক ব্যক্তি বলেন, রাত হলে কেউ বাড়িতে থাকে না, আর আমার বাড়িতে এখন দিনের বেলাতে পুরুষ কেউ নেই। তিনি জানান, পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, কোনো মামলা নেই, তারপরেও ধরে নিয়ে যায়, আর একবার নিলে তো ছাড়াছাড়ি নেই। গোপালগঞ্জ সদরের মাঝিগাতি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মাসুম কাজী, নজরুল শেখ এবং সিরাজ মিয়ার মুখে একই সুর, আতঙ্ক। রাত হলেই ওই গ্রামে যৌথ বাহিনীর টহল টিম প্রবেশ করে। বৃহস্পতিবার রাতে ওই গ্রাম থেকে আনিস কাজী নামে এক ব্যক্তিকে ধরে নেয়ার কথা বলেন তারা। কাঠি গ্রামের মিশকাত মোল্লা জানান, ঘটনা ঘটিয়েছে এনসিপি, আওয়ামী লীগ, ভুক্তভোগী হচ্ছে সাধারণ খেটে যাওয়া মানুষ। প্রশাসনের উচিত যাচাই বাছাই করে গ্রেপ্তার করা। এছাড়াও পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে যে গ্রামে, সেই খাটিয়াগড় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি। প্রতি রাতেই পুলিশ হানা দিচ্ছে বলে গ্রামের রোজিনা বেগম এবং শম্পা আক্তার দাবি করেন। শম্পা বলেন, আমার বাড়িতে পুরুষরা সবাই বাইরে থাকে, রাত হলে তো পুলিশ আসে। আমার স্বামী কোনো অন্যায় করেনি, তারপরও ভয়ে চলে যায়। তিনি আরও বলেন, আমার মেয়েরা এমনিই ভয় পায়, যেমন ছিল শহরের চিত্র। দ্বিতীয় দিনের 19 ঘন্টার কারফিউতে শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী চালিয়েছে কঠোর নজরদারি। জরুরি প্রয়োজনীয় ওষুধের দোকান ছাড়া অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেওয়া হয়নি। পৌর সড়কগুলোতে চলতে দেওয়া হয়নি রিক্সা, অটো সহ অন্যান্য যানবাহন। সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া সকল মানুষকে জিজ্ঞাসাবাদে তল্লাশি করা হয়। উপযুক্ত কারণ দেখাতে না পারলে বাড়িতে ফেরত পাঠায়। রাত 10টার পর পুরোপুরি চুপচাপ হয়ে পড়ে শহর। বিসিক ব্রিজ এলাকায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর নজরদারিতে আছি। কেউ রাস্তায় এলেই জিজ্ঞাসাবাদ করে ফেরত পাঠাচ্ছি, আর জরুরি প্রয়োজন হলে নির্দিষ্ট গন্তব্যে যেতে দিচ্ছি।
কারফিউ চলবে শনিবার। এদিকে আজ শনিবার পর্যন্ত আবারও কারফিউয়ের সময় বাড়িয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসক। শুক্রবার বিকালে এক লিখিত নির্দেশনায় এই কারফিউ জারি করা হয়। এ নিয়ে মোট দ্বিতীয় দফায় কারফিউয়ের মেয়াদ বাড়ানো হলো। নতুন করে জেলায় নৌবাহিনী এবং কোস্টগার্ড মোতায়েন। সেনাবাহিনী বিজিবির পর গোপালগঞ্জ জেলায় শুক্রবার দুপুর থেকে নতুন করে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের উপস্থিতি দেখা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।